আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করার ব্যাপারে ইসরায়েলের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলেছে, নতুন প্রস্তাব নয়, বরং ইসরায়েলকে যুদ্ধবিরতির মূল পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। হামাস এ ব্যাপারে তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। শনিবার গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে হামাসের মুখপাত্র হাজেম কাসেম আল আরাবি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার সংগঠনের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করা সম্ভব নয়। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি বাস্তবায়নের আলোচনা শুরু করতে ব্যর্থতার পুরো দায়ভার দখলদার সরকারকে নিতে হবে। কাসেম বলেন, ইসরায়েল এখন যেসব কথাবার্তা বলছে তার উদ্দেশ্য গাজা থেকে বাকি পণবন্দীদের মুক্ত করে আবার এই উপত্যকার উপর ঝাঁপিয়ে পড়া। কিন্তু 3 পর্যায় ধরে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির মূল পরিকল্পনায় এই কথা ছিল না, বরং সেখানে বলা হয়েছিল পণবন্দীরা ধাপে ধাপে মুক্তি পাওয়ার পাশাপাশি ইসরায়েল পর্যায়ক্রমে গাজা থেকে তার সেনা পুরোপুরি প্রত্যাহার করবে এবং যুদ্ধ স্থায়ীভাবে থেমে যাবে। হামাসের এই মুখপাত্র গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলোকে বিষয়টি মেনে নিতে তেল আবিবের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান। এর আগে রয়টার্স জানিয়েছিল, ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ না করে প্রথম পর্যায়ে আরও 42 দিন বাড়াতে চাচ্ছে। গাজা উপত্যকায় 19 জানুয়ারি যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন শুরু হয়েছিল। দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে শনিবার মধ্যরাতে 42 দিনব্যাপী সেই পর্যায়ের মেয়াদ শেষ হয়েছে। এদিকে আগামী 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর একটি মার্কিন প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। পবিত্র রমজান এবং ইহুদিদের পাস ওভার উৎসব এই মেয়াদের মধ্যে পড়বে বলে জানিয়েছে তেল আবিব। গাজা সহ পুরো মধ্যপ্রাচ্যে শনিবার থেকে রমজান মাস শুরু হয়েছে, আর ইহুদিদের এই উৎসব শুরু হবে 12 এপ্রিল, চলবে 20 এপ্রিল পর্যন্ত। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শনিবার মধ্যরাতে শেষ হয়। এরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর প্রস্তাব অনুমোদনের ঘোষণা দেয়। নেতানিয়াহুর কার্যালয় বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর প্রস্তাব দেন। প্রস্তাবের অধীনে গাজায় হামাসের হাতে এখনও থাকা ইসরায়েলি বন্দীদের অর্ধেক প্রথম দিনে মুক্তি পাবেন। এই বন্দীদের মধ্যে জীবিত ও মৃত উভয়ই থাকবেন। যদি একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়, তাহলে বাকি বন্দীরা মুক্তি পাবেন বলে নেতানিয়াহুর কার্যালয় জানায়। ইসরায়েলের সবশেষ এই পদক্ষেপ নিয়ে কোনো মন্তব্য করেনি হামাস। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের সমর্থনে অটল থাকার ঘোষণা দিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। তিনি বলেছেন, গাজা উপত্যকার পুনর্নির্মাণে সহযোগিতা করতে কায়রো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাজধানী কায়রোতে শনিবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে এক বৈঠকে মিশরের এই অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী মাদবুলি। এই সময় দুই প্রধানমন্ত্রী কিভাবে গাজা উপত্যকাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন। আগামী 4 মার্চ অনুষ্ঠেয় জরুরি আরব শীর্ষ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে বলে দুই প্রধানমন্ত্রী জানান। বৈঠকে মিশরের প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে 1967 সালের সীমানা নিয়ে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি কায়রোর অবিচল সমর্থন অব্যাহত থাকবে। গাজা যুদ্ধবিরতির বাকি পর্যায়গুলো বাস্তবায়নের মাধ্যমে এই যুদ্ধের স্থায়ী অবসান ঘটানোর জন্য মিশর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানান মাদবুলি। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন চালিয়ে যাওয়ার জন্য মিশরের প্রতি কৃতজ্ঞতা জানান মোহাম্মদ মুস্তফা। তিনি ফিলিস্তিনের প্রতি মিশরের বহু সরকারি বেসরকারি সংস্থার সাহায্যের কথা স্মরণ করেন। তিনি বলেন, গাজা পুনর্নির্মাণের জন্য এরই মধ্যে পরিকল্পনা তৈরি করা হয়েছে। স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে সে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সৈয়দ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন,
গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলে আগুন জ্বলবে। তিনি পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জাতির অবিচল অবস্থানের উপর জোর দেন। তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে ইসরায়েলকে পরামর্শ দিয়ে বলেন, তেল আবিব আবারও যুদ্ধের পথে এগোলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণের মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করব। গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে চলতে শত্রুর ব্যর্থতার কথা উল্লেখ করে আল হুথি বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের জনগণকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি স্পষ্ট করে বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুজাহিদ ভাইদের আবারও বলছি, তোমরা একা নও, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এবং আমরা তোমাদের পাশে আছি। তিনি ইসরায়েলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না করার পরামর্শ দেন। পারস্য উপসাগরের জলসীমা থেকে ইরানি নৌবাহিনীর হাতে আটক ইসরায়েলের একটি জাহাজের প্রথম ছবি ও ভিডিও সরকারিভাবে প্রকাশ করেছে ইরান। শনিবার বিকেলে এর প্রথম ভিডিও সম্প্রচারিত হয় ইরানের জাতীয় টেলিভিশনে। MSC এরিয়াস নামের কন্টেইনার জাহাজটি গত বছরের 13 এপ্রিল আটক করেছিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইরানের জাতীয় টেলিভিশনের একজন প্রতিবেদক আটককৃত ইসরায়েলি জাহাজের পাশে দাঁড়িয়ে আছেন। এর আগে শনিবার সকালে IRGCর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি ইরানি গণমাধ্যমকে বলেছিলেন, বিশ্বের যে কোনো স্থানে আমাদের জাহাজ বা নৌযান আটক করা হলে আমরা প্রতিশোধ হিসেবে তাদের জাহাজ আটক করব এবং এটি এরই মধ্যে ঘটেছে। এ বিষয়ে ইসরায়েলের তরফ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। পবিত্র রমজান মাসে দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে গিয়ে ইবাদত, অটুট অবস্থান ও ইতেকাফে অংশ নেওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটি বলছে, এটি শুধু ধর্মীয় আনুগত্যের প্রতীক নয়, বরং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধেরও অংশ। এক বিবৃতিতে হামাস পশ্চিম তীর, জেরুজালেম এবং ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এই মাসে আল আকসা মসজিদে গিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন, দৃঢ় অবস্থান নিন এবং ইতেকাফ করুন। হামাস আরও বলেছে, রমজানের বরকতময় দিন ও রাতগুলো ইবাদত এবং শত্রু ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধে উৎসর্গ করুন। পাশাপাশি জেরুজালেম ও আল আকসা প্রতিরক্ষা নিশ্চিত করুন, যতক্ষণ না তা দখলদারিত্ব থেকে মুক্ত হয়। বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে হামাস বলেছে, তারা যেন গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমের জনগণের প্রতি সংহতি প্রকাশে ব্যাপক কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করেন। আল আকসা মসজিদের খতিব শেখ ইকরিমা সাবরি জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে জেরুজালেমে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রকৃত উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের আল আকসায় প্রবেশে সীমিত করা। গাজা, লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলি সেনারা প্রায় $28 মিলিয়ন নগদ অর্থ, স্বর্ণের বার, বিলাসবহুল গহনা এবং 1,83,000-এর বেশি অস্ত্র লুট করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট। প্রতিবেদনে বলা হয়েছে, লুটের পরিমাণ এত বেশি ছিল যে সেনারা মজা করে বলেছেন, এই মালামাল বহন করতে গিয়ে আমাদের পিঠ ভেঙে গেছে। প্রায় 500 সেনার বিশেষ সামরিক ইউনিট এই লুটের বেশিরভাগ চালিয়েছে, যারা কথিত শত্রু এলাকা থেকে সম্পদ বাজেয়াপ্ত করার দায়িত্বে ছিলেন। তাদের সহায়তা করেছে 2,500-এর মতো সেনা সদস্য। তবে সাধারণ সেনারাও ব্যক্তিগতভাবে লুটপাট চালিয়েছে। সেনারা নগদ অর্থের পাহাড় চুরি করেছে উল্লেখ করে সংবাদ মাধ্যমটি একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা দিয়েছে, যেখানে হামাসের এক ব্রিগেড কমান্ডারের বাড়ি থেকে প্রায় $1 মিলিয়ন সমমানের স্থানীয় মুদ্রা লুট করা হয়। হামলা ও আগ্রাসনের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী সিরিয়া, লেবানন ও গাজা থেকে যে পরিমাণ অস্ত্র লুট করেছে তা দিয়ে একটি ছোট সেনাবাহিনী গঠন করা সম্ভব বলে জানিয়েছে ওয়াইনেট। লুট করা সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন, উন্নত অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ডিভাইস, স্ট্যান্ডার্ড রাইফেল, স্নাইপার রাইফেল, সামরিক যোগাযোগ ডিভাইস, কম্পাস, দূরবীন, নাইট ভিশন সরঞ্জাম, ইউনিফর্ম, বুট, ডজনেরও বেশি সামরিক যান,
1930 সালের ফরাসি রাইফেল ও হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত দুষ্প্রাপ্য ও মূল্যবান পিস্তল। দক্ষিণ লেবাননের লুটপাটে অংশ নেয়া এক ইসরায়েলি কর্মকর্তা জানান, কিছু গ্রামে গাড়ি ব্যবহার করা সম্ভব হয়নি, ফলে সেনারা লুট করা সামগ্রী কাঁধে বহন করেছে। তিনি বলেন, প্রথমে আমরা রাতের আধারে পিঠে করে ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও গোলাবারুদের বাক্স ইসরায়েলে নিয়ে আসতাম, কিন্তু বোঝার পরিমাণ বেড়ে যায়, আমাদের পিঠ ভেঙে যাচ্ছিল। প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমাণ লুটের সামগ্রী এখন ইসরায়েলের বিভিন্ন গোপন ভাণ্ডারে ও নিরাপদ বেসমেন্টে সংরক্ষিত রয়েছে। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে দেশটির সরকারের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা করেছে। এর ফলে কুর্দি বিচ্ছিন্নতাবাদকে কেন্দ্র করে তুরস্কের 40 বছরের সংঘর্ষ ও রক্তপাতের অবসান ঘটার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে প্রতিষ্ঠাতা নেতা আবদুল্লাহ ওজালান কারাগার থেকে তার গোষ্ঠীর নেতাদের প্রতি পাঠানো এক বার্তায় অস্ত্র সমর্পণ করার আহ্বান জানানোর পর এই অস্ত্রবিরতির ঘোষণা করা হলো। গত 40 বছরে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে তুর্কি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 40,000 মানুষ প্রাণ হারিয়েছে। পিকেকের নির্বাহী কমিটি শনিবার এক বিবৃতিতে বলেছে, শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নেতা আবদুল্লাহ ওজালান যে আহ্বান জানিয়েছেন তা বাস্তবায়ন করতে আমরা অস্ত্রবিরতি ঘোষণা করছি, যা আজ থেকেই কার্যকর হবে। বিবৃতিতে আরও বলা হয়, ওজালানের আহ্বানে যা কিছু যেভাবে বলা হয়েছে আমরা হুবহু তা বাস্তবায়ন করব। আমাদের কোনো সদস্য আক্রান্ত না হলে আর অস্ত্র হাতে তুলে নেবে না। বিবৃতিতে আশা প্রকাশ করে বলা হয়, এর মাধ্যমে বর্তমানে 75 বছর বয়সী আবদুল্লাহ ওজালান তুর্কি কারাগার থেকে মুক্তি পাবেন। 1999 সালে 49 বছর বয়সে তিনি আটক হয়েছিলেন। ওজালান মুক্তি পেয়ে পিকেকে সদস্যদের নিরস্ত্রীকরণ সহ শান্তি প্রতিষ্ঠার অন্যান্য বিষয় তদারকি করতে পারবেন বলে পিকেকের নির্বাহী কমিটির বিবৃতিতে আশা প্রকাশ করা হয়। তবে এতে অস্ত্রবিরতি কার্যকর করার কথা বলা হলেও অস্ত্র সমর্পণের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।